সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি। নির্বাচনের কথা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আর 5 মাস পরে যদি সব কিছু স্বাভাবিক থাকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হবে, এমন কথাই রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে শোনা হচ্ছে। সেজন্য প্রস্তুতিও সরকারের পক্ষ থেকে যেমন আছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আছে, রাজনৈতিক দলগুলোর পক্ষেও আছে। দুটি রাজনৈতিক দলের দুইজন শীর্ষ ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত আছেন। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন রাশেদ খান, মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। গণ অধিকার পরিষদ এই সংগঠনটি, এর রাজনৈতিক দলটি এই মুহূর্তে বেশি আলোচনায়, কারণ গণ অধিকার পরিষদের মাননীয় সভাপতি নুরুল হক নূর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় বা আঘাতে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে আছেন, তার সুস্থতা কামনা করছি। রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে আপনারা আন্দোলন করছিলেন, সমাবেশ করছিলেন, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করেছে বা আক্রমণ করেছে, তাতে আহত হয়েছেন, আপনিও সেখানে ছিলেন। এর উদ্ভূত পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, প্রথম 3টি দল, পরে আরও 6টি রাজনৈতিক দল এবং সংগঠনের সাথে। গতকাল যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আপনি ছিলেন। প্রথম বৈঠকটি গণ অধিকার পরিষদকে বাদ দিয়ে হয়, আপনি তার প্রতিবাদ করেছিলেন। এরপরে হয়তো আপনাকে সহ আরও 6টি রাজনৈতিক দলকে রেখেছে। কী আলোচনা হলো? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। গতকাল প্রধান উপদেষ্টা আমাদের সাথে 2টি বৈঠক করেছেন। প্রথম বৈঠক দলগুলোর সাথে আমরাও একসাথে ছিলাম, সেখানে 7টি রাজনৈতিক দল এবং আরেকটি সংগঠন হেফাজতে ইসলাম, এবং পরবর্তীতে আলাদাভাবে আমাদের দলের সাথে তিনি বৈঠক করেছেন এবং সেখানে নুরুল হক নূরের সহধর্মিণী তিনি নিজে উপস্থিত ছিলেন। প্রথম যে বৈঠক, সেই বৈঠকে তিনি মূলত নির্বাচন নিয়েই কথা বলেছেন। অনেকে ভাবছিল হয়তো সরকার নির্বাচনকে উপেক্ষা করছে, কিন্তু আমার কাছে গতকালকের বৈঠক থেকে মনে হলো যে সরকারের কাছে এখন মূল যে দায়িত্ব সেটা হলো নির্বাচন অনুষ্ঠিত করা, এবং একটি যেনতেন নির্বাচন না, একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এবং গতকাল কিন্তু সংস্কার নিয়ে বা গণহত্যার বিচার নিয়ে কোনো আলোচনা হয়নি, শুধুমাত্র নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আমরা যেটি বলেছি যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার একটি নির্বাচন উপযোগী পরিবেশ। নির্বাচন তো হাসিনাও করেছে, 14 সালে নির্বাচন হয়েছে, 18 সালে হয়েছে, 24 সালে হয়েছে। তো শুধু নির্বাচন করতে চাইলেই তো হবে না। নির্বাচন করার জন্য আপনার পুলিশকে, আপনার অন্যান্য বাহিনীকে, আপনার গোয়েন্দা সংস্থা, আপনার আমলাদেরকে আগে ঠিক করতে হবে। এবং এই যে হাসিনা 16 বছরে যে ফ্যাসিবাদী ব্যবস্থা চালু করেছিল, শুধুমাত্র হাসিনা কিন্তু এই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে, কিন্তু হাসিনার তৈরি সিস্টেম এখনো পর্যন্ত বহাল তবিয়তে। আমি নিজে বলেছি প্রধান উপদেষ্টাকে। তো এই সিস্টেম ধরে রেখে আপনি কিভাবে আসলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন? আমি লক্ষ্য করছিলাম যে আমি যখন বক্তব্য রাখছি তিনি আমার কয়েকটা কথা নোট করলেন। এছাড়া আমি তাকে আরও বললাম যে মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের রাজনৈতিক মহলে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে অনেক আলোচনা, ডিবেট রয়েছে। আপনারা আসলে কি চান? সামগ্রিক বাস্তবতায় সবার মন্তব্য শুনেছেন। আপনারা কোন পদ্ধতিতে নির্বাচন করতে চান সেটা কিন্তু এখনই বলা উচিত, এবং এমন ধরনের একটি পরিবেশ আপনারা তৈরি করেন যে পরিবেশে সবাই নির্বাচনে অংশগ্রহণ করে। আপনার অধীনে যদি নির্বাচনে কয়েকটি দল অংশ নিল, আবার কয়েকটি অংশ নিল না, তারাও গণ অভ্যুত্থানের শক্তি, সেটা কিন্তু একটি নেতিবাচক মেসেজ যাবে। এছাড়া আমি আরও বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা, গণভোট নিয়ে নানান ধরনের আলোচনা অনেকে করছে। সেক্ষেত্রে আপনি একসময় বলেছিলেন যে বাংলাদেশে আসলে গণভোটের বাস্তবতা নাই। এই যে কয়েকটা দল আলোচনা করছে, আপনি আসলে কি ভাবছেন, আপনার সরকার কি ভাবছে, এই বিষয়গুলো আপনারা খোলামেলা জাতির সামনে উপস্থাপন করেন, অন্যথায় আমরা কিন্তু বিভ্রান্ত হচ্ছি। এছাড়া আরেকটি ব্যাপার আমি বলেছি যে আমাদের ভিতরে কিন্তু ব্যাপকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে।
গণ অভ্যুত্থানের শক্তি আমরা যারা ছিলাম এখন নিজেদেরকে আমরা নিজেরা দেখতে পারছি না। মানে এখন আমরা আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করতাম একে অপরকে ওইভাবে ঘৃণা করছি। এভাবে আমি কথাগুলো বলেছি, তিনি অনেকগুলো কথা দেখলাম নোট করলেন। এছাড়া আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, কয়েকটি দল তার নাম মেনশন করে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে নুরুল হক নূরের উপর এই ধরনের হামলা মানে অভ্যুত্থানের উপরে হামলা। আজকে নুরুল হক নূর, আগামীকাল আমি, পরশু আপনি, এইভাবে তো হতে পারে না। সুতরাং এই ঘটনার বিচার সবগুলো দলই মোটামুটি দাবি করেছে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্যপত্র আছে এবং আমরা যেহেতু রাজনৈতিক মাঠে সক্রিয়, আমরা এতটুকু বুঝতেছি যে কোনো কোনো মহলের রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেইটা আসলে বাস্তবায়িত হয়নি। যে কারণে এখন আমরা লক্ষ্য করছি যে জাতীয় পার্টিকে সামনে রেখে আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসিত করা যায় সেই প্রচেষ্টা চলছে। তিনি আমার কথা শুনে বিস্মিত হলেন। তিনি বললেন, তাই নাকি? তিনি এইভাবে বললেন, তার মানে সরকারের কাছে অনেক তথ্য নাই, সরকারও আসলে অনেক কিছু বুঝতে পারছে না। না বোঝার আসলে কারণও আছে, কারণ এই সরকারের উপদেষ্টারা অনেকে কিন্তু রাজনৈতিকভাবে অভিজ্ঞ না এবং রাজনীতিতে কোথায় কি খেলা হয় অনেক কিছু আসলে তাদের পক্ষে ধরা সম্ভবপরও না। তো এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সেটি যে বাহিনীর সদস্যরাই হামলা করুক না কেন, হোক পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর কতিপয় সদস্য, সেই সদস্যদেরকে চিহ্নিত করে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই লক্ষ্যে ইতিমধ্যে আজকে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটি আইনি উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন। আমি একটু শেষ করি। আর যেটি হয়েছে সেটি হলো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। এটা সরকারের সিদ্ধান্ত। সরকার এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা হলো যেহেতু আওয়ামী লীগের সময় নুরুল হক নূর একাধিকবার হামলার শিকার হয়েছে এবং এইবার যেভাবে এই দুটি বাহিনীর দ্বারা তার নাকে, তার চোখে আঘাত করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, সরকার একদমই ঝুঁকি নিতে চায় না। সরকার চায় জুলাই গণ অভ্যুত্থানের এই নেতা যাতে করে পরিপূর্ণ সুস্থ হয়ে জাতির জন্য, দেশের জন্য কাজ করতে পারেন। এই জন্য তিনি আসলে নুরুল হক নূরের চিকিৎসার ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচনের প্রস্তুতি যেমন আছে, সংস্কারের কথাও বলা হচ্ছে, জুলাই সনদ বা জাতীয় সনদ নিয়ে আলোচনা হচ্ছে, ঐকমত্য কমিশনের আপনারা নিয়মিত যাওয়া আসা করেন, তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে। ঐকমত্য কমিশন বা জুলাই সনদের অগ্রগতি কতদূর বা বাস্তবায়নের পদ্ধতি কি? ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যে হামলা, বর্বরোচিত যে হামলা হয়েছে সরকারি বাহিনীর দ্বারা, এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই প্রসঙ্গে আমি রাশেদ খান তার সাথে একমত পোষণ করে বলতে চাই একটা বিষয়। সেটা হচ্ছে যে আমাদের এই যে সরকারের বাহিনীগুলো, তার উপরে সরকারের নিয়ন্ত্রণ কতটুকু আছে। যেখানে মব তৈরি হচ্ছে এবং যেখানে কিছু কিছু উচ্ছৃঙ্খল জনতার নামে নানা জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি নানানটা করছে, সেখানে কিন্তু প্রশাসন নির্বিকার। অথচ নুরুল হক নূর যখন প্রেস কনফারেন্সে দাঁড়িয়েছে, সেখানে সরকারের বাহিনী যে তার উপরে প্রকাশ্যে সেখানে এই ধরনের হামলা করলো। তো যদি নুরুল হক নূর রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে তাকে গ্রেপ্তার করুক, অন্য জায়গায় একই রকম করুক, কিন্তু এরভাবে প্রকাশ্যে যে তাকে শারীরিকভাবে একেবারে মৃত্যুর দিকে ফেলে দেওয়া, তার মানে সরকারের এই জায়গা যে নির্বাচন করার জন্যে যে সরকারি বাহিনীর উপরে যে নিয়ন্ত্রণ, এটা কতটুকু আছে, এটা আমাদের ভাবার একটা বিষয় দাঁড়িয়েছে। আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে জুলাই অভ্যুত্থানের পরে যে যৌন আকাঙ্ক্ষা হয়েছে একটা জুলাই সনদ, যেটা অনেক আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে একটা ঐক্যমত্যে আসলাম, অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্টও হয়েছে। সেই জায়গায় কথাটা হচ্ছে যে এটা কিভাবে বাস্তবায়ন হবে। কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ঐক্যমত্য কমিশন বসেছিল, আমিও সেখানে গিয়েছিলাম। আমি আমার দল থেকে তাদের কাছে জানতে চাইলাম যে আপনারা প্রথম
আমাদের কাছে যে খসড়াটা পাঠিয়েছেন জুলাই সনদের, সেখানে বলেছেন যে আগামী নির্বাচনে যে সরকার ক্ষমতায় যাবে তারা 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করবে। এইটা একটা প্রস্তাব ছিল। এরপরে যখন আপনারা চূড়ান্ত প্রস্তাব পাঠালেন, সেখানে আপনারা কিছু সংযোজন করলেন এবং বললেন যে এগুলো বাস্তবায়ন করবে আগামী জাতীয় নির্বাচনের আগে। তো আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি আগামী নির্বাচনের আগে কিভাবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন, এটা তো এই কমিশনকেই বলতে হবে। আর একটা বিষয় যদি আপনি দেখেন, এই কমিশনের যিনি প্রধান, তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে এটা কিন্তু সরকারের থেকে আলাদা খুব একটা বেশি দূরে না। তাহলে সরকার প্রধানকেই বলতে হবে যে আমরা আগে বললাম যে নির্বাচনের পরে 2 বছরের মধ্যে, আবার এখন বললাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে। আপনারা বিভিন্ন বিশেষজ্ঞদের সাথেও বৈঠক করেছেন। তাহলে সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের বলা হোক, আমরা তো ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এই যে সহযোগিতা করছি, আমরা আমাদের মতামত দিচ্ছি, ফলে আমরা জানতে চাই যে সরকার কিভাবে এটা বাস্তবায়ন করতে চায়, সরকারের উপর থেকে আসছে। আমার কাছে মনে হয়েছে তাদের কথাবার্তা একটা অস্বচ্ছতা কিংবা অস্পষ্টতা আছে। যেমন তারা এরপরে বলল যে এটা বাস্তবায়ন নিয়ে আমরা আর কোনো কথা বলবো না, আমরা প্রস্তাবটা দেব, বাস্তবায়ন কি প্রক্রিয়া হবে সরকার এটা চিন্তা করবে। এখন এই কমিশনের প্রধান তো প্রধান উপদেষ্টা, সরকার প্রধান। এখন এই যে রাজনৈতিক দলের কাছে আপনি আগে একরকম বললেন, পরে আরেক রকম বললেন, এখন বলছেন এটা সরকার করবে। এখন এখানে 2টা মতামত, সেটা আমরা আমাদের দলের থেকে দিয়েছি, তারা লিখিত চেয়েছিলেন। তার 1 নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন অনেকগুলো কমিশন হয়েছে, পুলিশ কমিশন হয়েছে, জনপ্রশাসন হয়েছে, আইন কমিশন হয়েছে, দুর্নীতি দমন কমিশন হয়েছে, নির্বাচন কমিশন, তারপরে স্বাস্থ্য সংস্কার কমিশন। এই কমিশনগুলো তারা পৃথকভাবে তারা কিন্তু তাদের মতামতগুলো দিয়েছে। এখন এই যে মতামতগুলো দিয়েছে, সেখানে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট, রাশেদ ভাই হয়তো একমত পোষণ করবেন, সেগুলো নিয়েই কিন্তু ঐকমত্য কমিশনে দিনের পর দিন আমরা আলোচনা করছি। এরপরে আমরা কিছু জায়গায় একমত পোষণ করলাম। সরকার প্রধানও বলেছে যে আপনারা যেগুলো একেবারে ঐকমত্য পোষণ করবেন সেগুলোই বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ নেবে, আর বাকিগুলো যারা ভিন্নমত পোষণ করবেন, নোট অফ ডিসেন্ট দিবেন, সেটা আমরা ওয়েবসাইটে দেশের মানুষের কাছে জানিয়ে দেব। এখন আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে এই সরকার তো এই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছে, সুতরাং এই সরকার তো সংবিধান সংশোধন করতে পারছে না। এই জন্যে 2 দিন আগে আমি নিজে বলেছি ঐকমত্য কমিশনকে যে সংবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলো আমরা ঐকমত্য পোষণ করেছি, আমরা এই রাজনৈতিক দলগুলো যারা আগামী নির্বাচনে ক্ষমতায় যাব কিংবা বিরোধী দলে থাকব, এরাই তো, ফলে এই রাজনৈতিক দলগুলো এখানে একটা সই করতে পারে যে আমরা আগামীতে সরকার গঠনের পরে জাতীয় সংসদে এটা পাশ করার জন্য দায়ী থাকিব। এর বাইরে তো কিছু করার নেই। আর যেগুলো সংবিধান সংশ্লিষ্ট না, সেগুলো তো 1 বছর সময় লাগে না, এটা তো আপনি অধ্যাদেশ করে ফেলতে পারেন। কারণ নির্বাচনের কথা যেটা আপনি বললেন, এটা তো সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে তো পুলিশ বাহিনীকে সংস্কার করা, নির্বাচন বিষয়ে আসবো আপনার কাছে, সেটা তো সরকার এখন পর্যন্ত হাত দেয়নি। এই জন্য আমার মূল কথাটা যেটা, যে এই যে জাতীয় সনদ যেটা হয়েছে, এইটা বাস্তবায়ন করার জন্য সরকারকে বলতে হবে যে আমরা বিশেষজ্ঞদের সাথে বসেছিলাম, এখন আমাদের মতামত হচ্ছে এই। তারা এক দিন এক ধরনের প্রস্তাব যদি দেয়, এটা জনমনে নানা ধরনের সন্দেহ, অবিশ্বাস, ধন্যবাদ। মোহাম্মদ রাশেদ খান, যেদিন শুক্রবার ওই ঘটনা ঘটলো, জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আপনারা আন্দোলন করলেন, সেটা কি ঘটেছিল আসলে? দেখেন, আমরা কিন্তু যেটি স্পষ্ট করেছি, আমরা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছি। কোনো রাজনৈতিক দল কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের কথা বলে নাই। সবাই বলেছে যে বিচারের আগ পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন, বিচারের পরে যদি দেখা যায় যে পুরো দলকে ব্যান করা লাগছে না, দেন ব্যান করবে না।
আর যদি দেখা যায় যে না ব্যান করতে হবে, দেন তাদের রাজনৈতিক কার্যক্রম তো নিষিদ্ধ থাকলোই, পাশাপাশি দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা হবে। সুতরাং একটি বিভ্রান্তি আসলে ছড়িয়ে পড়ছে যে আসলে রাজনৈতিক দল নিষিদ্ধ চাচ্ছে অন্য দলগুলো। বিষয়টি আসলে এরকম না। বিষয়টা হলো যে তাদের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা। এটা আমি একটু ক্লিয়ার করলাম। তো ওই দিন যে ঘটনা ঘটেছিল সেটি হলো যে আমাদের এই কর্মসূচি ধারাবাহিক কর্মসূচি, অনেকে ফেসবুকে পোস্ট করছে দেখলাম যে হঠাৎ করে কেন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ সরব হলো, এ ধরনের বক্তব্য দিচ্ছে। দেখেন, গণ অধিকার পরিষদ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে আওয়ামী লীগকে যখন সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় তারপরেই, এবং আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর একই ধরনের আমরা একটি স্মারকলিপি দিয়েছি। মাসখানেক আগে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি, আমি নিজে ছিলাম, এবং সেখানে একই আলোচনা হয়েছে যে জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম আপনারা কেন নিষিদ্ধ করা বা তাদের নিবন্ধন স্থগিত আপনারা করছেন না, বিশেষ করে তাদের সাথে নিবন্ধন স্থগিত করার ব্যাপারে আলোচনা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আমাকে বলেছিলেন যে আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছে সাংগঠনিক কার্যক্রম, একই প্রক্রিয়ায় যদি জাতীয় পার্টি 14 দলকে ফ্যাসিস্টের সহযোগী হিসেবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আমরাও নিবন্ধন স্থগিত করব। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম তাহলে আমাদের সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে, কারণ এই সরকার তো চাপ না দিলে কথা শোনে না, কাজও করে না। সেই লক্ষ্যে মূলত আমরা ধারাবাহিক কর্মসূচি হাতে নিই, এবং এই কর্মসূচি শুধুমাত্র এখনকার ধারাবাহিক কর্মসূচি না, এইটা গণ অভ্যুত্থানের পরপরই আমরা কিন্তু একই কথা বলছি। দেখেন, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু এই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আরও ফ্যাসিস্টের দশর তাদেরকেও ধরা হয়েছে। কিন্তু হাসিনার পরে বাংলাদেশে যদি সবথেকে বড় ফ্যাসিস্ট কেউ থাকে, ফ্যাসিস্টের দশর থাকে, সেটা হলো জিএম কাদের। জিএম কাদের নামে মামলা হয়েছে, সেই মামলায় সে অ্যারেস্ট হচ্ছে না। আমরা যখন প্রেস ব্রিফিং করা শুরু করলাম আমাদের কার্যালয়ের সামনে, তখন পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য এসে আমাদের উপরে হামলা চালালো প্রেস ব্রিফিং চলা অবস্থায়। আমি একটু ক্লিয়ার করি, দেখেন আমরা কিন্তু এই ঘটনায় পুরো বাহিনীকে কোনোভাবে দোষারোপ করছি না। আমি বারবার বলেছি যে এই ঘটনার জন্য আমরা এই দুটি বাহিনীকে আমরা দোষারোপ করছি না, কিন্তু বাহিনীর যে সকল সৈনিকরা, যে সকল কনস্টেবল বলেন আর পুলিশের সদস্য বলেন, এরা এইভাবে হামলা চালিয়েছে, এই হামলা আসলে জেনেতনা হামলা না, হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা, এবং এইটা ছিল একটি পরিকল্পনা। সুতরাং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুধু এখানেই শেষ না, এই হামলার পরে আবার আমাদের কার্যালয়ে গিয়ে কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, বাথরুমের মধ্যে অনেকে পালিয়েছিল, বাথরুমের দরজা ভেঙে বের করে মারা হয়েছে, এমনকি লিফটের যারা আসলে লিফট ম্যান বলে তাদেরকেও পিটিয়েছে। মানে এই ঘটনা ঘটেছে, এইটা আমরা কোনোভাবেই সেনাবাহিনীর কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। হ্যাঁ, পুলিশ এই ধরনের ঘটনা অতীতেও ঘটিয়েছে, সেনাবাহিনী যে বাহিনী আমার বাহিনী, আমার নিজেরও আত্মীয় কিন্তু সেনাবাহিনীতে আছে, সেনাবাহিনীকে তো আমরা আমাদের পরিবারের সদস্যই মনে করি, তাই না? পুলিশ বাহিনীর অনেকে আমাদের আত্মীয় স্বজন আছে না, অর্থাৎ এই বাহিনীর বেতন দেওয়া হয় আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়, প্লাস এই বাহিনীর সদস্যরাও আমাদের ভাই বন্ধু, বাইরের তো কেউ না। সুতরাং এই বাহিনীকে যেভাবে বিতর্কিত করা হলো, যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি কোনোভাবে আইনের মুখোমুখি না করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে। আমার কাছে মনে হয় যাদের ছোট্ট একটা প্রশ্ন, বিতর্কিত করা হলো, এই বাহিনীকে বিতর্কিত কে করলেন সেটা তো খুঁজে দেখতে হবে, সেই লক্ষ্যেই তো তদন্ত কমিটি গঠিত হয়েছে। সুতরাং তারা আমাদের ডাকুক, আমাদের কাছে যতটুকু তথ্যপত্র আছে আমরা সেটি দিব। এখনই যদি আসলে সব তথ্যপত্র এই টকশোতে বলে ফেলাই না, তাহলে সেটা আসলে ঠিক হবে না। সুতরাং যেহেতু বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, কিছু তথ্য গোপন থাকুক, সেগুলো আমরা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সকল বিচারপতিদেরকে, তারা আমাকে ডাকবে, আমাদেরকে ডাকবে, আমরা যাব, সেখানে তথ্যপত্র দিব। এখনো পর্যন্ত সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাচ্ছি যে সরকার এই ঘটনার কতটুকু আসলে সমাধান করে। সরকার যদি এই ঘটনার সঠিক সমাধান না করে, এটা কিন্তু সরকারের জন্য লজ্জাজনক। গতকাল কিন্তু প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন যে ছেলেটি নুরুল হক নূর, যে ছেলেটি ছাত্রলীগ বা আওয়ামী লীগের হাতে এইভাবে মার খেলো 22 বার, সে যদি আবার আমাদের আমলে মার খায়, সেটা তো আমাদের জন্য লজ্জাজনক। সুতরাং আমরা এই ঘটনা কোনোভাবে আমরা ছাড়তে রাজি না, এই ঘটনার অবশ্যই সমাধান হতে হবে। এবং তিনি সাথে সাথে কিন্তু আইন উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন, আমার সামনে বলেছেন, এবং আমার সামনে তিনি পরিবেশ উপদেষ্টাকে, আমাদের সৈয়দা রিজওয়ানা আপাকে নির্দেশনা দিয়েছেন যে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে। অর্থাৎ সরকার হয়তো নিন্দা জানাচ্ছে। আমি আরেকটা কথা বলে শেষ করি,
আমি গতকাল আরেকটি কথা সরকারের সামনে বলেছি, মানে সরকার প্রধানকে বলেছি যে আপনার প্রতি কি আসলে এই সচিবালয়ে যারা আছে, বিভিন্ন বাহিনীতে যারা আছে, তারা কি আনুগত্য প্রকাশ করছে? আমাদের কাছে যেটি মনে হয় যে আপনারা একটি সরকার এবং আপনাদের বাইরে আরেকটি অদৃশ্য সরকার রয়েছে, যে সরকার আপনাদের আনুগত্য প্রকাশ করছে না, যে কারণে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে। আপনারা শুধুমাত্র নিন্দা জানিয়েছেন, কিন্তু সাথে সাথে যে অপরাধীদেরকে গ্রেপ্তার করা সেটা আপনারা পারেন নাই। ধন্যবাদ আপনাকে। মেজনুর রহমান, নুরুল হক নূর যে কথা বললেন, সরকারের বাইরে বা সরকারের পাশাপাশি প্যারালাল আরেকটি সরকার আছে, যে সরকার এই সরকারের কথা রাশেদ খান বললেন। দেখেন, আপনাদের এই চ্যানেল আইতেই আমি অনেক দিন আগে এটা বলেছিলাম যে এই সরকারের মধ্যেই একটি অদৃশ্য সরকার আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। কারণ হচ্ছে সরকারের উচ্চ পর্যায় থেকে একটা বলা হয়, বাস্তবে আমরা দেখি যে তার একটা প্রতিফলন ঘটে। আপনি এর মধ্যে কিছু জিনিস দেখবেন যে সম্প্রতিকালে যে ঘটনা প্রবাহগুলো ঘটছে, তার মধ্যে আমাদের এই গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নূর সহ তার দলীয় নেতাকর্মীদের উপরে যে হামলা হলো, এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে যে আমাদের বুয়েটের ছাত্রছাত্রীরা তারা একটা আন্দোলন করছিল, সেখানে একটা হামলা হয়েছে। এর মধ্যে আপনি যদি দেখেন মঞ্চ ৭১ নামে একটা সংগঠন, তারা একটা রাউন্ড টেবিলের বৈঠক করেছে, সেখানে মব তৈরি করে কিছু উচ্ছৃঙ্খল লোকজন সেখানে হামলা করেছে। আপনারা কি আসলে সেখানে যাওয়ার কথা ছিল? আমি জাস্ট জানতে চাও আর কি, মানে কামাল হোসেন স্যার নাকি সেখানে প্রধান অতিথি ছিল, আপনারা আবার দেখলাম বিবৃতি দিয়েছেন। না, মানে আমি শেষ করি, হ্যাঁ এটার উত্তর দিচ্ছি তো। এবং সেখানে কিছু উচ্ছৃঙ্খল জনতা মানে মব যারা তৈরি করে, সেখানে যে তারা হামলা করেছে, এরপরে সেখানে পুলিশ গিয়েছে। তার মানে এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, এইটা কারা ঘটাচ্ছে? সরকারের উচ্চ পর্যায়ে সরকারের যে গোয়েন্দা বিভাগ আছে, অন্যান্য আইন প্রয়োগকারী যে সংস্থা আছে, তারা তো মাঠে আছে, তাদের তো এগুলো জানার কথা। তা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রশাসন নিশ্চয়ই উপরের নির্দেশনা ছাড়া তো কোনো জায়গায় হামলা করতে পারে না, বা অ্যাকশানে হামলা আমি বলবো না। প্রশাসন যখন কোথাও যায় তারা অ্যাকশান নেয়, তাহলে এই যে অ্যাকশান নেওয়ার তো চেন অফ কমান্ড আছে। কিন্তু পরক্ষণে আবার সরকার বলছে এটা করা ঠিক হয়নি, এর জন্যে যারা এই ধরনের অ্যাকশানে গিয়েছে তাদের দুঃখ প্রকাশ করতে হবে। তাহলে তো প্রশাসন আর কোথাও কোনো কাজেই যাবে না, কোনো অ্যাকশানেই যাবে না, সেখানে মব হোক, ভালো হোক, মন্দ হোক, কোনোটার মধ্যে যাবে না। এই জায়গায় আমার কাছে মনে হয় যে সরকারের উচ্চ পর্যায় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে চেন অফ কমান্ড নাই, কোথা থেকে কী নির্দেশনা আসছে, এটা আমার কাছে মনে হয়। আর যেটা আমাদের রাশেদ খান যেটা বললেন যে মঞ্চ ৭১, এটা একটা সংগঠনের নাম দিয়ে কিছুদিন আমরা ফেসবুকে এটার কর্মকাণ্ড দেখছি। এর আগে 15ই আগস্টে যাওয়ার জন্য তারা একটা কর্মসূচি দিয়েছে, একটা ফেক আইডি থেকে ডক্টর কামাল হোসেন এবং আমাদের অ্যাডভোকেট পান্না সাহেবের ছবি দিয়ে। এটা আমরা বিবৃতি দিয়েছি, এটার সাথে ডক্টর কামাল হোসেন বা আমাদের দল গণফোরামের কোনো সম্পর্ক নেই। এই মঞ্চ যারা করেছে তার 1-2 জন লোক কিছুদিন আগে তারা ডক্টর কামাল হোসেন স্যারের সঙ্গে দেখা করেছিলেন, এবং তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। তার একজন একসময় আমাদের দল গণফোরাম করতেন, এখন তিনি আমাদের কোনো কমিটিতে নেই। তো উনি যে দেখা করেছেন, করার পরে স্যারকে বলেছেন যে আমরা এই ধরনের মুক্তিযুদ্ধ, সংবিধান বা আমাদের এই যে রাষ্ট্র নির্মাণ নিয়ে অনেক ধরনের বিরোধিতা, নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এগুলো নিয়ে আমরা কিছু কাজ করছি। তো এটা ভালো কথা, এটা তো করতেই পারেন, আপনার স্বাধীনতা আছে। তারা কিছু প্রস্তাবনা তৈরি করেছে, লিখেছে, এগুলো স্যারকে পড়ে শোনাইছেন, কিছু ছবি তুলেছেন। সেই সময় যেদিন বাসায় গিয়েছে, ওই দিন বাসায় আমাদের অন্যান্যরা তেমন কেউ ছিল না। যাই হোক, তারা তো এগুলো সৌজন্য সাক্ষাৎ করতেই পারে। এরপরে যেটা শুনেছি, তারা বলেছে যে আমরা একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে স্যার আপনার থাকতে হবে। বলে ঠিক আছে, আপনারা করেন। এখন এই যে কথাটা বলে এসে 2 সপ্তাহ পরে তারা একটা হল ভাড়া নিল, তারপরে সেখানে কামাল হোসেনের নাম দিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতপত্র ছাপিয়ে বেড়াচ্ছে। এটার সঙ্গে তো কামাল হোসেনের চেম্বার বা তার অফিস, তার একজন পিএস আছে, তার একটা রাজনৈতিক দল আছে, আমরা কেউ এটা সম্পর্কে জানি না। যখন 2 দিন আগে আমরা এরকম একটা খবর আমরা জানলাম
তখন আমরা তাদের সাথে আমি যোগাযোগ করেছি যে আমি ফোন দিয়েছি, তারা ফোন ধরে নাই, ব্যাক করে নাই। একদিন আগে তাদেরই একজন যিনি বাসায় গিয়েছিলেন, উনি চেম্বারে গিয়েছে, বলে যে এটা তো তার শিডিউলে তো নাই, ওনার তো পিএস আছে, ডক্টর কামাল হোসেন এখনও প্রতিদিন তার অফিস করেন, তার সেই প্রোগ্রামে এটা নাই। আমার সাথে তখন যোগাযোগ করলো তারা। তখন আমি তাদেরকে ক্ষুব্ধ হয়ে জানালাম যে একজন 88 বছর বয়সের একজন মানুষ, একটা রাজনৈতিক মানুষ, ওনার অফিস আছে, চেম্বার আছে, ওনার পিএস আছে, ওনার রাজনৈতিক দল আছে, আপনারা কারোর সঙ্গে কোনো রকম আলোচনা না করে এই ধরনের একটা প্রোগ্রামে ডক্টর কামাল হোসেনকে সামনে নিয়ে আসছেন কেন? আপনারা তো যোগাযোগ করবেন। তো যাক, এটা আমরা তাদেরকে বলেছিলাম আগেই যে কামাল হোসেন স্যার এখানে যাবেন না, আপনাদের কর্মকাণ্ড আপনারা করেন, আপনারা সেটা করতেই পারেন, কিন্তু এর সঙ্গে এই মুহূর্তে স্যার যাবেন না, আপনারা পরবর্তীতে যদি কোনো কাজ করেন সেটা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা তখন দেখব, এটা আমরা বলেছিলাম। কিন্তু বাস্তবে সেখানে যে ঘটনাটা ঘটলো পরের দিন, আমরা ব্যানারেও ওনার নাম দেখেছি, এরপরে আমরা এটা বিবৃতি দিয়েছি এই ঘটনা প্রবাহ যে এর সাথে আমাদের দল বা কামাল হোসেন যুক্ত না। কিন্তু একটা কথা সেটা আমরা মানে বলতে চাই, যেখানে এই যে একটা হল ভাড়া নিয়েছে, তারা একটা প্রোগ্রাম দেবে, সোশ্যাল মিডিয়াও বলেছে, সরকার তো জানতো, তাহলে তারা যদি রাষ্ট্রের বিরুদ্ধে যদি যায়, ষড়যন্ত্র কোনো কিছু করে, তাহলে তাদেরকে তো এটা বন্ধ করে দিতে পারতো, সরকার তাদেরকে গ্রেপ্তার করতে পারতো। কিন্তু একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় সেখানে যে তাদেরকে যেভাবে প্রকাশ্যে হামলা করা হলো, তাদেরকে যেভাবে শারীরিক নাজেহাল করলো, এর দায়িত্ব সরকার এড়াতে পারে না। এটা আমরা প্রকাশ্যে বলেছি। আমরা গত শুক্রবারে আমাদের দলের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমরা এটা মিডিয়ার সামনে বলেছি যে এইভাবে মত তৈরি করে আপনি এটা করতে পারেন না। যদি কেউ রাষ্ট্রের বিরুদ্ধে যায়, ষড়যন্ত্র করে, কিংবা সরকারের বিরুদ্ধে যায়, আপনি আইন শৃঙ্খলা বাহিনী আছে, মামলা করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু এইভাবে যেভাবে সরকারের নিয়ন্ত্রণহীন অবস্থায় রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে, বিচার ব্যবস্থার সেখানে যেটা হচ্ছে, এটা তো আমাদের কাম্য হতে পারে না। আপনাকে ধন্যবাদ। রাশেদ খান, আমরা শেষ করব। নির্বাচনের প্রস্তুতি জোট করছেন কি কারোর সাথে? দেখেন, আমরা এখনো পর্যন্ত আমাদের দলকে সংগঠিত করা, নির্বাচনের প্রস্তুতি দলগতভাবে নেওয়া, সেই কাজটি আমরা করছি। আমরা ইতিমধ্যে 36টি আসন ঘোষণা করেছি এবং বিভিন্ন জেলায় গিয়ে আমরা আরও কয়েকটি আসন ঘোষণা করেছি। আমাদের আলোচনা ছিল আমরা আরও 100টি আসন ঘোষণা করব, কিন্তু মাঝখানে দিয়ে তো আসলে একটা ঝামেলা তৈরি হয়ে গেল। তো আশাবাদী যে আমরা এই পরিস্থিতি কাটিয়ে আমরা আবারও শতাধিক আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং নির্বাচনের যে প্রস্তুতি সেটা আমরা নিচ্ছি। তবে যদি কারোর সাথে জোট হয় সেটা এখনই না, প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে তফসিল ঘোষণার পরে জোটের সিদ্ধান্ত নেয়। এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো দলের সাথে আমাদের আলোচনা হয়নি। আমরা আমাদের দলকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা আশাবাদী গণ অধিকার পরিষদ যেহেতু একটি উদীয়মান শক্তি এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে 24 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত আমাদের যে ভূমিকা সেটা দেশবাসী জানে। এই কারণে আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ একটি ভালো অবস্থানে থাকবে ইনশাআল্লাহ। আমি আরেকটি বিষয়ে একটু কথা বলতে চাই। অনেকে বলে যে এই সরকার তো আসলে সংবিধান মেনে শপথ নেয়নি। এই সরকার তাহলে কিভাবে শপথ নিয়েছে? দেখেন, যে রাষ্ট্রপতি তিনি এই সংবিধান মেনেই তো শপথ নিয়েছেন, এম আই রাইট? জি। এবং সেই রাষ্ট্রপতির হাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা শপথ নিয়েছেন। তার মানে কি, সংবিধান মেনে যিনি শপথ নিলেন তার হাতে বাকিরা শপথ নিল, এক। দ্বিতীয়ত, আমাদের যে বিদ্যমান সংবিধান সেটা এখনো পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়নি, সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়নি। ওই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমি আবারও বলি, সংবিধানের 106 নং অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে। এর পরবর্তীতে আপিল বিভাগের 7 জন বিচারক তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে মতামত দিয়ে তারা কিন্তু একটা স্পেশাল রেফারেন্স দিয়েছে। তার মানে কি? তার মানে এই সরকার সাংবিধানিকভাবে বৈধ, সংবিধান মেনেই সরকার শপথ নিয়েছে, সংবিধানের বাইরে কিন্তু শপথ নেয়নি। যদি এই সরকার একটি বিপ্লবী সরকার গঠন করত, অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করে বা তত্ত্বাবধায়ক সরকার গঠন না করে, তাহলে সেটাই আমার সংবিধান লাগতো না।
কারণ বিপ্লবী সরকার মানে কি, বিপ্লব হয়েছে এখন নতুন সংবিধান, কিন্তু এইবার হয়েছে কিন্তু অভ্যুত্থান। তার মানে এখন আমাদের সংবিধান সংস্কারের কথা কিন্তু আমরা আলোচনা করেছি। জাতীয় ঐক্যমত্য কমিশন ভাই তো নিয়মিত গিয়েছেন, আমি নিয়মিত যাইনি, তবে মিডিয়াতে বা পত্রিকায় দেখেছি, আমাদের দল গিয়েছে, তাদের কাছ থেকে শুনেছি যে কি আলোচনা হয়েছে। সেখানে সব কিছু কিন্তু সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এখন অনেকে বলছে যে গণভোট, ওকে খুব ভালো, নতুন সংবিধানের জন্য গণভোট এটা তো কে না চাই, কিন্তু আপনি তো নতুন সংবিধান তৈরি করেননি, আপনি তো সংবিধান সংস্কার করেছেন। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন গণভোটের বাস্তবতা নাই, আবার অনেকে গণভোট চাচ্ছে। আমি আসলে নিজেই কনফিউজড যে আমরা আসলে কোথায় যাচ্ছি। আবার কেউ বলছে নির্বাচনে যাব, কেউ বলছে যাব না। এদিকে সরকার গতকালও আমাদের ডেকে বলল নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। আমি প্রথমেই কিন্তু বলেছি, সরকার স্পষ্ট করেছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। যারা আওয়ামী দোসর এবং আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র নির্বাচন বানচালের চেষ্টা করছে, এটা সরকারের বক্তব্য এবং আরও অনেকের বক্তব্য ছিল। তো সেক্ষেত্রে আমার বক্তব্য হলো, যারা আগামী নির্বাচনে যেতে চাচ্ছে না কেন, আপনি এর আগে অন্য যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে তার তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের কাছে কি আস্থাভাজন না? অবশ্যই আস্থাভাজন, কারণ এই সরকারকে আপনারা অনেকগুলো দল বলেছেন আনলিমিটেড, কোনো নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণা করা যাবে না, যতদিন প্রয়োজন সংস্কারের জন্য কাজ করেন। কিন্তু আপনারা বলেন 1 বছরের সরকার কি আসলে এই সংস্কারের জন্য যতটুকু মানে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটা কি সরকার পেরেছে? সরকার পারতেছে না। সরকার বুঝতেছে যে আমাদের ওই ধরনের রাজনৈতিক এক্সপিরিয়েন্স নাই, আমাদের ওই ধরনের সক্ষমতা নাই, সুতরাং আমরা কেন ক্ষমতা আঁকড়ে ধরে রাখবো, এটা সরকারের বাস্তবতা। সরকার তার লিমিটেশন বুঝতেছে, তাহলে আমরা দলগুলো কেন সরকারের এই লিমিটেশন বুঝতেছি না? কেন আমরা সরকারকে বলছি আপনারা অনেক শক্তিশালী, আপনারা এই করেন সেই করেন? এটা তো হয় না ভাই। আমি একজন মানুষ, আমার হয় বলায় পারদর্শী হব আমি, অথবা লেখায় পারদর্শী হব, অথবা আমি গান গাইতে পারবো ভালো। আমি একটা মানুষ তো সব দিকে পারবো না। যে রাজনীতি করে সে কি গায়ক হইতে পারে? যে রাজনীতি করে সে কি সাংবাদিক হইতে পারে? এখন এই সরকারকে আমরা মনে করছি যে অলরাউন্ডার সরকার, সরকার সব করে দিবে, সেটা সম্ভবপর নয়। সুতরাং এই সরকারকে এখন আমরা মনে করি যে এইভাবে নানান দিকে বিভ্রান্ত না করে আমাদের সবার উচিত নির্বাচনের প্রস্তুতি নেওয়া। যে পদ্ধতিতে নির্বাচন হোক না কেন সেইটা গ্রহণ করা। সরকার কিন্তু নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনা করে নাই, করেছে? এখন যদি আপনি সরকারকে বলেন যে মাননীয় সরকার বাহাদুর আপনি আবার এই নিয়ে আলোচনা করেন, তাহলে এই সরকারকে আপনি আরো কয় বছর রাখতে চান? সম্ভব? সেই বাস্তবতা আছে? আপনি শুরুতে বলতেন, একদম শুরুতে, যদি পিয়ার নিয়ে আলোচনা না করেন বয়কট করলাম, চেয়ার থেকে উঠে যেতেন। আপনি কেন তখন বয়কট করেননি? আর আপনি এখন বলছেন যে নতুন করে আলোচনা শুরু করেন, তো নতুন করে কি হয় নাকি? 1 বছর আগে সরকার বলছেন এগুলো, এই কথাগুলো কি অনেক দল বলছে, গতকালও একটি দল বলেছে সে আলোচনায়। আমি সেই দলকে ছোট করছি না, সেই দলকে মূল্যায়ন করেই বলছি, সেই দলের উপর শ্রদ্ধা রেখেই বলছি, আপনাদের উচিত ছিল তখন এই আলোচনাটা সামনে আনা। তখন যেহেতু আলোচনাটা সামনে আনেননি, এখন আনলে আসলে মানুষ বিভ্রান্ত হবে। এই জন্য আমি সর্বশেষ বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখা উচিত। আমি নিজে, আমার মনে হয় বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমার থেকে বেশি সমালোচনা করেছে এরকম মানুষ খুব কম আছে। কারণ আমার কাছে যেটি মনে হয়েছে, আমি তো সরকারের অনেক উপদেষ্টাদের চিনতাম যে তারা যথেষ্ট পরিমাণ দুর্বল, এবং এই সরকার ইতিহাসের সব থেকে দুর্বল সরকার। সুতরাং এই সরকারকে যদি আমরা যেখানে যেখানে ভুল করছে এই ভুলগুলো না ধরে দিই, তাহলে সরকার আমাদেরকে একদম মহাসাগরে ডুবিয়ে দিবে। সুতরাং ভুলগুলো ধরলে সরকার যাতে ভুলগুলো শুধরে নিতে পারে। যে কারণে আমি কিন্তু সরকারের পতন কখনো চাই না। আমি বলি নাই যে এই সরকার শতভাগ ব্যর্থ, আমি বলছি যে এই সরকার ব্যর্থ হতে যাচ্ছে। সুতরাং এখনই এই সরকারকে আমাদের বাঁচাতে হবে। আমি এই জন্য এখন বলছি যে সরকারের অনেক ভুল থাকতে পারে, কিন্তু এই সরকার ব্যর্থ হলে আমরা কিন্তু মহাসাগরে ডুবে যাব। এই সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। এবং এই যে এখন আলোচনা শুরু হয়েছে যে আপনার জাপার কাঁধে ভর করে আপা ফিরে আসতেছে, বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয় এই জাপার কাঁধে ভর করা লাগবে না, আপা সরাসরি দিল্লি থেকে বাংলাদেশে ফিরে আসবে। এবং আওয়ামী লীগের যে সহিংস রাজনীতি, যদি আওয়ামী লীগ আবারও ফেরে, ৭১-এর পরে একবার শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা, ২৪-এ শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা, এই চ্যানেলের টকশোতে আমি আজকে বলে যাচ্ছি আবারও বাংলাদেশে আওয়ামী লীগ সুযোগ পেলে শেখ রেহেনা বলেন, পুতুল বলেন আর সজীব ওয়াজেদ জয় বলেন, এদের নেতৃত্বে বাংলাদেশে আরেকবার গণহত্যা সংঘটিত হবে। এবং সেই গণহত্যায় আপনি সাংবাদিক হিসেবে শহীদ হতে পারেন, আমি রাজনীতিক হিসেবে শহীদ হতে পারি। আমরা সেদিকে যেতে চাই না।
মিজানুর রহমান, আমরা শেষ করব। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতি আমরা শুরু করেছিলাম, নির্বাচনের প্রস্তুতি আপনার কেমন, সরকারের কেমন, নির্বাচন কমিশনের কেমন দেখছেন? দেখেন, আমরা গণফোরাম কিন্তু একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা 1993 সালে এই দল যখন প্রতিষ্ঠা করি এবং সেই সময় থেকে আমরা নির্বাচন নিয়েই সামনে এগোই এবং বিগত 15 বছরে 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি সহ একটি ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, যেই নির্বাচনে দিনের ভোট রাতে করা হয়েছিল সেটাও জানেন। তো আমরা আমাদের দলের প্রস্তুতি রয়ে গেছে। নির্বাচন নিয়ে একটা কথা বলতে হয়, এই সরকারটা একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তার কাজের পরিধি কী কী হবে সেইটাই ঠিক করা ছিল সরকারের প্রধান দায়িত্ব, এবং সেইটা আমরা সরকারকে বলেছিলাম সেই সময় দেখা করে। সরকারও বলেছিল যে আমরা কিছু সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা করব। তো সেই সময় বিভিন্ন জায়গা থেকে কথা উঠেছিল যে রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হচ্ছে বারবার, এই জন্য এই সরকারি ক্ষমতায় থাকুক। নির্বাচন আমরা যারা চেয়েছি তাদেরকে নানাভাবে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করা হয়েছে। কিন্তু এখন যদি আপনি জনগণের কাছে যান, আপনি রাস্তায় নামেন, তাহলে দেখবেন যে মানুষ চাচ্ছে যে তাড়াতাড়ি একটা নির্বাচন দিক। কবে নির্বাচন? ফেব্রুয়ারি কেন, তার আগেই নির্বাচন দিয়ে একটি নির্বাচিত মানে দলের কাছে বা একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুক। কেন চাচ্ছে? কারণ শুরু থেকে এই অভ্যুত্থানের পরে সরকার এই প্রতিষ্ঠানগুলো বা জন আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের নিরাপত্তা বলেন বা অন্য সব জায়গায় সরকার নিয়ন্ত্রণ করতে পারছিল না, এবং এখন আরও খারাপ অবস্থা ওইভাবে চলছে। তো এই জায়গা থেকে উত্তরণের একটাই পথ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। আর রাজনীতিবিদরাই দিন শেষে সারা পৃথিবীতেই রাজনীতিবিদরাই কিন্তু দেশ চালাবে। আর আমাদের এখানে নির্বাচন ব্যবস্থা যেহেতু ভেঙে পড়েছিল, এবং যখন যে দল ক্ষমতায় গিয়েছে সেই দল ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে যে সকল প্রতিষ্ঠান জড়িত সেগুলো দলীয়করণ করেছে এবং তাদেরকে ব্যবহার করে কখনো দিনের ভোট রাতে করেছে, কখনো বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়নি। নানা ধরনের অভিযোগ রয়েছে। কিন্তু দিন শেষে একটা নির্বাচন হতে হবে, এবং আমরা আন্দোলন করে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছিলাম, এবং সেটা শেখ হাসিনা এই ব্যবস্থা বাতিল করে দিয়ে আজকের এই অভ্যুত্থান কিংবা এই রক্তাক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার সুযোগ তৈরি করেছে আমি মনে করি। তো সেই জায়গায় আমাদের মানে আমরা যদি বলি যে এই সরকার এখন ঘোষণা দিয়েছে নির্বাচনটা করবেন, আমাদের প্রস্তুতি আছে। কিন্তু নির্বাচন করার জন্যে সরকার বারবার বলছে, আমি প্রধান উপদেষ্টাকে বলেছি এর আগে আমরা যখন দেখা করতে গিয়েছি, যে আপনি বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করবেন, কিন্তু নির্বাচনের সঙ্গে যে প্রতিষ্ঠানগুলো জড়িত সেগুলোকে যদি এখনও আপনি ঢেলে সাজাতে না পারেন এবং সক্ষমতা অর্জন করাতে না পারেন, তাহলে তার বিপরীতটা হতে পারে, ভালো নির্বাচনের বিপরীত যেটা বোঝায়। কারণ আপনি দেখেন এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তারা যে আস্থা নিয়ে মাঠে কাজ করবে এই অবস্থাটা তৈরি করতে পারে নাই। যেটা একটু আগেও বলেছি, তারা এক জায়গায় অ্যাকশনে গেলে পরক্ষণে সরকার তার দায় নিচ্ছে না, তাহলে তাদের অ্যাকশনে যাওয়ার জন্য যে কাজটা করা দরকার সেটা করছে না। যেখানে চাঁদাবাজি হচ্ছে, মব হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, প্রশাসন নির্বিকার থাকছে, কারণ তারা অ্যাকশন নিলে পরের দিন সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে না। এটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে তো আমাদেরও বন্ধু বান্ধব সবাই আছে, তারা এই কথা বলছে যে আমরা আজকে একটা জায়গায় যাব জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করব, পরের দিন আমার তো দায় সরকার নিচ্ছে না। এটা হলো একটা। দুই হচ্ছে আপনি জনপ্রশাসনকে এখন পর্যন্ত ঠিক করতে পারলেন না। নির্বাচনে করবে কারা? ডিসি করবে, ইওনো করবে, এবং ম্যাজিস্ট্রেটরা সেখানে দায়িত্ব পালন করবে, কারণ ডিসি হচ্ছে রিটার্নিং অফিসার, আর হচ্ছে পুলিশ আইন শৃঙ্খলা, তার সাথে আপনি আর্মি দিলেন। কিন্তু আর্মিরা কিন্তু মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া খুব একটা কাজ করতে পারে না, কারণ ওই জায়গায় কারা কী অবস্থায় আছে সবটাই তাদের জানা। এই জায়গায় আমরা মনে করি যে আজ পর্যন্ত জনপ্রশাসনের যে বিশৃঙ্খলা রয়েছে, দেখেন জনপ্রশাসন সংস্কার কমিশন করা হয়েছে, তারা একটা রিপোর্টও দিয়েছিল, সেটা আলোর মুখ দেখেনি। আবার রাতের বেলায় একেবারে গভীর রাতে একটা অধ্যাদেশ জারি করা হলো জনপ্রশাসনের চাকুরিজীবীদের নিয়ে।
এবং এইটা নিয়ে সারা বাংলাদেশে এমনকি সচিবালয় ক্ষোভ বিক্ষোভ আন্দোলন অনেক কিছু হয়েছে। একজন উপদেষ্টা তিনি দায়িত্ব নিয়ে স্বীকার করলেন যে এটা যথাযথ হয়নি। তাহলে এই যে কথাটা শুরুর থেকে রাশেদ ভাই বললেন যে সরকারের মধ্যে একটি অদৃশ্য সরকার রয়ে গেছে, তো এই বিশৃঙ্খলার মধ্যে এখন প্রধান উপদেষ্টা চাইলেও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমি সরকার প্রধানকে বলেছি যে আপনি যে কথাটা বললেন, আপনারা তো অনেক সময় সিনিয়র মানুষ হিসেবে অনেক কথা মুখোমুখি হয়ে বলেন না, কিন্তু আমি বলে ফেলাই, আমি সরকার প্রধানকে এই কথা একদম স্পষ্টভাবে বলেছি এবং আরও উপদেষ্টারা ছিল যে সরকারের ভিতরে আরেকটা সরকার, আরেকটা অদৃশ্য সরকার, এবং সেই সরকার আপনাদেরকে আনুগত্য করতেছে না। সেই সরকার কারা? আরেকটু স্পষ্ট করি, এই যে রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন বাহিনী, আমলারা, গোয়েন্দা সংস্থা, এটা কিন্তু আরেকটা সরকার। না, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো সরকারের রয়ে গেছে। এখন সরকার যদি সেটা না পারে তো পারতে তাকে হবে, কারণ আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি শপথ নিয়েছেন। যেটা আপনি বললেন, আমরা সবসময় এই সরকারকে বলি যে আপনি সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, ফলে আপনার দায়িত্ব নিয়েই আপনাকে কাজ করতে হবে এবং দায়িত্ব পালন করতে পারবেন না সেটা তো বলার কোনো সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। মোহাম্মদ রাশেদ খান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।